হ্যালো স্টুডেন্ট, আজ আমি আবারও কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই জিকের কোশ্চেনগুলো তোমাদের আপকামিং সমস্ত টাইপের সে পুলিশ, কনস্টেবল বা পিএসসি ক্লাব এই জাতীয় যাবতীয় পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটা মনোযোগের সাথে দেখো। প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে। প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কী বর্ণের হয়। তো এটা কোনো একটা প্রিভিয়াস ইয়ার এক্সামে আসতে দেখা গেছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে পারো এটাকে। তো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কী বর্ণের হয়, লাল না বেগুনি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু বেগুনি। অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ বেগুনি বা লালচে বেগুনি বর্ণের হয়। ঠিক আছে, এবার এর সম্বন্ধে আরেকটু জিনিস জেনে নেবো যে এছাড়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলকে বিশুদ্ধ করে, কারণ এটি একটি জারক। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক, এই কারণে এটি জলকে বিশুদ্ধ করে। এটাও অনেক সময় জিজ্ঞেস করে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলকে বিশুদ্ধ করে কী কারণে, কারণ এটি একটি জারক। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখে নিই কী আছে। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলা হয়েছে যে লিটমাস দ্রবণের প্রকৃত রং কী? লিটমাস দ্রবণের প্রকৃত রং কী? এটাও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলা যায়। আমি তোমাদের সামনে সাজেস্টিভ কোশ্চেন নিয়েই আসি, যেগুলো তোমরা যাতে পরীক্ষায় কমন পাও। জানি যদিও কম্পিটিটিভ এক্সামে কমন কতটা বললে একটু হাস্যকর হয়ে যায়, তবে আমি চেষ্টা করব তোমাদের সেটুকু কমন দেওয়ার, যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারো। তো দেখো, লিটমাস দ্রবণের প্রকৃত রং কী? এক্ষেত্রেও কিন্তু আমাদের হয়ে যাবে অপশন বি অর্থাৎ বেগুনি। অপশন বি অর্থাৎ বেগুনি হয়ে যাবে আমাদের সঠিক ইয়ে। পরের কোশ্চেনটা কি বলেছে একটু দেখে নিই। পরের কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট, কারণ আরবিআইকে বলা যেতে পারে যে ফাদার অফ ইন্ডিয়ান ব্যাঙ্কস। তো আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে হারে বা যে রেটে ব্যাঙ্কদেরকে টাকা ধার দেয়, আর মানে এটা বলতে চাইছি যে আরবিআই কী হারে ব্যাঙ্কদেরকে টাকা দেয়। তো এক্ষেত্রে কোন উত্তরটা হয়ে যাবে বলো? রেপো রেট না রিভার্স রেপো রেট? রেপো রেট না রিভার্স রেপো রেট? আরবিআই কী হারে ব্যাঙ্কদেরকে টাকা ধার দেয়, না এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি অর্থাৎ রিভার্স রেপো রেট। অপশন বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। এবার আমরা আরবিআই সম্বন্ধে কিছু টুকরো ইম্পর্টেন্ট জিনিস আমরা জেনে নেব যে আরবিআই কবে প্রতিষ্ঠা হয়, আরবিআই কবে এস্টাবলিশড হয়। না এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 1 এপ্রিল 1935, 1935 সালে 1 এপ্রিলে আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল। এই জন্য 1 এপ্রিলকে কী বলা হয়, আমাদের আর্থিক বছরের সূচনা। এটাও অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে যে কোন দিন আমাদের আর্থিক বছরের সূচনা হয়। তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যায় 1 এপ্রিল। ঠিক আছে, এবার এর সাথে মনে রাখবে যে আরবিআই কবে জাতীয়করণ করা হয়েছিল বা ন্যাশনালাইজড হয়েছিল। এক্ষেত্রে হয়ে যাবে 1 জানুয়ারি 1 জানুয়ারি 1949 সালে। 1 জানুয়ারি 1949 সালে আরবিআইকে জাতীয়করণ বা ন্যাশনালাইজ করা হয়। আরবিআইয়ের প্রথম গভর্নর কে, ফার্স্ট গভর্নর কে ছিলেন? আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন আসবান স্মিথ। আর প্রথম ভারতীয় গভর্নর যদি বলে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে সি ডি দেশমুখ। মানে প্রথম ভারতীয় গভর্নর আরবিআইয়ের কে ছিলেন? তো সি ডি দেশমুখ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এর সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আরবিআইয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাইয়ে অবস্থিত আরবিআইয়ের হেডকোয়ার্টার। ঠিক আছে, তাহলে আরবিআইয়ের হেডকোয়ার্টার হয়ে গেল মুম্বাই। আর আরবিআই এর সঙ্গে একটা জিনিস মনে রাখবো যে আরবিআই ভারতের টাকার যোগানকে নিয়ন্ত্রণ করে। আমাদের ভারতের যে টাকা সেটাকে প্রিন্ট নিয়ন্ত্রণ করে আরবিআই, কিন্তু তার যে ভ্যালু বা কী রকম মানে কালার কী হবে না হবে সেটা কিন্তু আরবিআই ঠিক করবে না, সেটা করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু সেটাকে প্রিন্ট বা টাকার যোগানকে নিয়ন্ত্রণ করা এগুলোর দায়িত্বে কিন্তু আরবিআই থাকে। আর আরবিআইয়ে সাধারণ মানুষ
মানে সাধারণ মানুষের থেকে আরবিআই কিন্তু আমানত বা ডিপোজিট গ্রহণ করে না। অর্থাৎ বলতে পারো আমরা ডাইরেক্ট গিয়ে আরবিআইয়ে টাকা পয়সা লেনদেন করতে পারবো না, সেই অধিকার আমাদের আরবিআই দেয় না। আরবিআইয়ের সঙ্গে ব্যাঙ্করা লেনদেন করে। তো আরবিআইয়ের এই কটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তো তোমরা একটু মাথায় রাখবে যে আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, কত সালে জাতীয়করণ হয়েছিল, প্রথম তার গভর্নর কে ছিলেন, প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এই জাতীয় কোশ্চেনগুলো আরবিআই থেকে বারে বার পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় অল্টারনেটিভ ওয়েতে জিজ্ঞেস করে থাকে। তো চলো পরের কোশ্চেনটা কী আছে দেখে নিই একটু। আচ্ছা, পরের কোশ্চেনে বলেছে লাইপেজ উৎসেচক শরীরের কোন অঙ্গ দ্বারা উৎপাদিত হয়? লাইপেজ উৎসেচকটা শরীরের কোন অঙ্গ দ্বারা উৎপাদিত হয়? অগ্নাশয় না যকৃৎ? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়, অর্থাৎ অপশন এ, লাইপেজ উৎসেচকটা শরীরের অগ্নাশয় দ্বারা উৎপাদিত হয়। এবার এই অগ্নাশয় বা প্যানাক্রিস, PANCREAS, অগ্নাশয় বা প্যানাক্রিস সম্বন্ধে আর দু একটা কথা জেনে নেব যে এটি একটি মিশ্র গ্রন্থি, অর্থাৎ অগ্নাশয় হলো একটি মিশ্র গ্রন্থি, আর ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় এটাও অনেক সময় জিজ্ঞেস করে যে ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়, সেক্ষেত্রেও হয়ে যাবে অগ্নাশয় থেকে। আর ডায়াবেটিস রোগটি কোথায় হয়, এটাও একটা প্রশ্ন জিজ্ঞেস করে থেকে, ডায়াবেটিস রোগটি কোথায় হয়, সেটাও হয়ে যাবে অগ্নাশয়। ডায়াবেটিস রোগ বা সুগার যেটা আমরা বলি, সুগার রোগ, সেটা কোথায় হয়, সেটাও অগ্নাশয়ে। অনেক সময় এটা বলা হয় যে অত্যাধিক ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কি ইনজেক্ট করা যায়, তো সেটা হয়ে যায় ইনসুলিন। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে অগ্নাশয় এটি একটি মিশ্র গ্রন্থি, আর ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় না অগ্নাশয় থেকে, আর ডায়াবেটিস রোগটি কোথায় হয়, সেটাও অগ্নাশয়ে। তার এই কোটা আপাতত অগ্নাশয় সম্বন্ধে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে একটু দেখে নিই যে অ্যামিবা কী প্রকার জনন সম্পন্ন করে? দ্বিবিভাজন না যৌন প্রজনন? বলো, অ্যামিবা কী প্রকারের জনন সম্পন্ন করে? আচ্ছা, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিবিভাজন, অর্থাৎ অপশন এ, অ্যামিবা কী প্রকারের জনন সম্পন্ন করে? দ্বিবিভাজন। এবার এখানে অ্যামিবা সম্বন্ধে দু একটা ছোটো ছোটো কথা একটু মনে রাখার চেষ্টা করব যে অ্যামিবা একটি এককোষী জীব। অ্যামিবা একটি এককোষী জীব বা প্রাণী। আর অ্যামিবার দেহের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম কি? এটা অনেক সময় জিজ্ঞেস করে যে অ্যামিবার দেহের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামিবা থেকে অ্যামাইটোসিস অ্যামিবা দেহের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম হয়ে গেল অ্যামাইটোসিস। আর অ্যামিবার গমন অঙ্গের নাম, খুব কমনযোগ্য একটা কোশ্চেন, অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ। ক্ষণপদ বা সিউডোপোডিয়া। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হয়ে গেল কি, অ্যামিবা কী প্রকার জনন সম্পন্ন করে? দ্বিবিভাজন। আর অ্যামিবা একটি এককোষী জীব বা প্রাণী। আর অ্যামিবার দেহের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম হলো অ্যামাইটোসিস। আর অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপদ বা সিউডোপোডিয়া। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা দেখা যায়। পরের কোশ্চেনে বলা হয়েছে পিতল, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, পিতল, ব্রোঞ্জ ও জার্মান সিলভারের সংকর ধাতুতে উপস্থিত সাধারণ ধাতুটি কি? পিতল, ব্রোঞ্জ, জার্মান এরা সবাই হচ্ছে অ্যালয় মেটাল, এরা সবাই বলা যায় অ্যালয় মেটাল। এতে যে সাধারণ ধাতুটি, সংকর ধাতুটি মেশানো হয় সাধারণ ধাতু হিসেবে, সেটা কি ধাতু? সবারই ক্ষেত্রে মানে কমন রয়েছে কোন ধাতুটি এই পিতল, ব্রোঞ্জ ও জার্মান সিলভার তৈরি করতে গিয়ে? জেড, জিঙ্ক না কপার, Cu? জিঙ্ক বা দস্তা না কপার বা তামা, কোনটা বলো? এক্ষেত্রে কিন্তু Cu হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বা কপার বা তামা। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে গেল কপার বা তামা, অর্থাৎ অপশন বি হয়ে গেল এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, পিতল যে সংকর ধাতু, তাতে কি কি মেশানো থাকে? পিতলের মধ্যে কি কি থাকে? Cu এবং থাকে Zn, মানে বলতে পারো তামা ও দস্তা। আচ্ছা, ব্রোঞ্জে কি থাকে? ব্রোঞ্জের মধ্যে থাকে Cu অ্যান্ড
এস এন অর্থাৎ তামা ও টিন। ব্রঞ্জের মধ্যে তাহলে কি থাকে, তামা ও টিন বা CuN, Sn। আচ্ছা, এদের এই রাসায়নিক নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ পরীক্ষায় এগুলোও অনেক সময় দেয়। সবসময় এরকম বলবে না তামা দস্তা, তার পরিবর্তে তাদের রাসায়নিক সংকেতগুলোও দিয়ে দিতে পারে। আচ্ছা, জার্মান সিলভারে কী কী থাকে? জার্মান সিলভারে থাকে CuZn&Ni। জার্মান সিলভারে থাকে তামা তামা দস্তা বা জিঙ্ক অ্যান্ড নিকেল। জার্মান সিলভারটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, যে জার্মান সিলভার কী কী ধাতু দিয়ে সংমিশ্রণে তৈরি? তামা, দস্তা ও নিকেলে। আচ্ছা, জার্মান সিলভার সম্বন্ধে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের মনে রাখতে হবে, যে জার্মান সিলভারে কি থাকে না। জার্মান সিলভারে কিন্তু সিলভার বা রূপো থাকে না। এটা কিন্তু পরীক্ষায় আসে, আর এসে গেলে আমরা কনফিউজ হয়ে যাব, যেহেতু নামটা শুনতে জার্মান সিলভার, তো আমরা ভাববো সিলভার তো থাকবেই, কিন্তু না, জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, থাকে CuZn&Ni বা তামা, দস্তা ও নিকেল। আচ্ছা, আর একটা কি, কাঁসা। আর একটা সংকর ধাতু হচ্ছে কাঁসা। সেই কাঁসা কী দিয়ে তৈরি হয়? CuN, বা তামা ও টিন। তাহলে কাঁসা, তামা ও টিন, তাহলে বলতে পারো পিতল, ব্রোঞ্জ, জার্মান সিলভার এবং কাঁসা সবেতেই বা তামা বা কপার কমনভাবে থাকেই। ভালো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা একটু ভালো করে দেখে নেবে কোশ্চেনটাকে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে একটু দেখি। পরের কোশ্চেনে বলা আছে কোনটির মধ্যে দিয়ে শব্দ সঞ্চালিত হয় না? কোনটির মধ্যে দিয়ে শব্দ সঞ্চালিত হয় না? আমাদের আজকের লাস্ট কোশ্চেন, কোনটির মধ্যে দিয়ে শব্দ সঞ্চালিত হয় না, বলো। কারণ দেখো, আমি কোশ্চেন 7টা এনেছি, কিন্তু এখান থেকে আমি আরও অনেক বিষয় আলোচনা করে দিলাম। তোমরা যদি সেগুলো মাথায় রাখো, তাহলে এই কোশ্চেনের সংখ্যায় বেড়ে গিয়ে সেটা 15টাতে দাঁড়িয়ে যাবে। কারণ এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, তো দেখো পরের লাস্ট কোশ্চেন আমাদের, কোনটির মধ্যে দিয়ে শব্দ সঞ্চালিত হয় না বলেছে? কঠিন মাধ্যম, না ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যম? এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ সঞ্চালিত হয় না। শব্দ সঞ্চালিত হতে গেলে কোনো একটা মাধ্যম দরকার, একদম শূন্য মাধ্যম, যেখানে বায়ু বা কিছুই নাই, সেরকম মাধ্যম দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে না। আচ্ছা, এবার শব্দের গতিবেগের এই শব্দ সম্বন্ধে কয়েকটা ছোটো ছোটো জিনিস ইম্পর্টেন্ট জেনে নিই। শব্দের গতিবেগ সর্বোচ্চ কোথায় হয়? যদি বলে শব্দের গতিবেগ সর্বোচ্চ কোথায় হয়, তখন হয়ে যাবে কিন্তু কঠিন মাধ্যমে হয়ে যাবে শব্দের গতিবেগ। যদি এরকম বলে যে শব্দের গতিবেগ কোথায় হয়, দিয়ে এবার অপশান দিয়ে দেয় কাঠ, জল, বায়ু, তাহলে তখন কিন্তু আমরা নিয়ে নেবো কাঠ। মানে সব থেকে যেটা কঠিন হয়ে যাবে, সেই মাধ্যমে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয়ে যাবে। ঠিক আছে, শব্দের তীব্রতা কী দিয়ে মাপা হয়? শব্দের তীব্রতা খুব কমন যোগ্য কোশ্চেন, এটা হয়ে যাবে ডেসিবেল। শব্দের তীব্রতা মাপা হয় কোন এককে? ডেসিবেলে। আচ্ছা, আর শব্দ শুনতে পাওয়া যায় কত হার্জের শব্দ আমরা শুনতে পাই? 20 হার্জ থেকে 20,000 হার্জ কম্পাঙ্কযুক্ত শব্দ আমরা শুনতে পাই। 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্কযুক্ত শব্দকে আমরা শুনতে পাই। আর 80 থেকে 99 ডেসিবেলের বেশি হলে শব্দ দূষণ হয়ে যায়। 80 থেকে 99 ডেসিবেলের উপরে যদি শব্দের মাত্রা উঠে যায়, তাহলে সেই শব্দ দূষণ হলে সেটা শব্দ দূষণ হয়, এবং তার ফলে আমরা কালা বা ডেফ হয়ে যাই বলতে পারো। এই যদিও আমরা এই মাত্রাগুলো কেউই মানি না, অতিরিক্ত সাউন্ড দিয়ে আমরা সমস্ত কিছু করি, তো যদিও তবু এটা করা উচিত নয়। তো এখান থেকে তাহলে আমরা কী দিলাম, যে কোন মাধ্যম দিয়ে শব্দ সঞ্চালিত হয় না? ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে। আর শব্দের গতিবেগ সর্বোচ্চ কোথায় হবে? কঠিন মাধ্যমে। শব্দের তীব্রতা মাপার একক ডেসিবেল হয়ে যাবে। আর শব্দ শুনতে পাওয়া যায় 20 হার্জ থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক পর্যন্ত। আর 80 থেকে 99 ডেসিবেলের বেশি হলে শব্দ দূষণ হয়ে যায়, সাউন্ড পলিউশন হয়ে যায়। ঠিক আছে না? তো আজকের কোশ্চেন হিসাবে আমরা এই 7টা নিয়েই আলোচনা করলাম। আবারও তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে হাজির হব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ঠিক আছে।